রহিম তো ধর্ষক, বিজেপির আদর্শে প্রাণিত গুরুদেব। তো তারা প্যারোল পাবে না তো কে পাবে? এখন বেচারা বাধ্য হয়ে বিচারপতিরা তাদের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে, কিন্তু শাসক দল তো তাদের কারাদণ্ডে রাখতে চায় না, তাই তো ঘন ঘন প্যারোল দেওয়া হচ্ছে। আর ওমর খালিদ, সার্জিল ইসলামের তো লেখাপড়া করা ছেলে, এরা রাজাকে প্রশ্ন করে, রাজা তোর কাপড় কোথায়? তো তাদেরই জেলে আটকে রাখবে। প্রশ্ন করেছো তো তুমি জেলে গেছো, তুমি শুধু জয় শ্রীরাম জয় মোদি করো, তুমি খুব ভালো আছো। এই ধরনের একটা মৌলবাদী চিন্তা ভারতবর্ষের বুকে ক্রমশভাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা হচ্ছে, যার পরিণতি ভয়ঙ্কর। এই নিয়ে গোটা ভারতবাসীকে সচেতন হতে হবে। আমরা ভারতবাসী বহুত্ববাদের দেশ বলে সমস্ত পৃথিবীতে আদৃত ছিলাম, সম্মানিত ছিলাম। সেটাকে এই বিজেপিরা ক্ষমতায় এসে নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে। দেখবেন যত ধর্ষক বদমাইশ, এ রাজ্যেও যেমন কাটমানি উপায় করছে, ধর্ষণ করছে, গুন্ডামি করছে, তারা অনেক নিশ্চিন্তে আছে। আর ওর বিরুদ্ধে বামপন্থী কর্মী হলে পরেই তাকে আক্রমণ করো, হামলা করো, বাড়িতে গিয়ে হামলা করো, বাচ্চা মেয়েকে ধরে খুন করে দাও, এইসব পরিকল্পনা চলছে। এটাও একটা মৌলবাদী চিন্তারই প্রতিফলন। লেখাপড়া করলে চিরকালই হয়, যারা অন্ধত্ব বিশ্বাস করে, কুসংস্কারে বিশ্বাস করে, তারা কখনো শিক্ষার প্রসার চায় না। যার ফলে দেখবেন যখন বিদ্যাসাগর শিক্ষার কথা বলছেন, রামমোহন শিক্ষার কথা বলছেন, তাদের বিরুদ্ধে কিন্তু ব্যাপক সমাজ জড়ো হয়েছিল। রবীন্দ্রনাথের বিরুদ্ধে এখনও আক্রমণ হয়। এই যে বাংলাদেশে আক্রমণটা হলো, এটা প্রকৃতপক্ষে রবীন্দ্রনাথের বিরুদ্ধে আক্রমণ। ছায়ানট ভেঙে দেওয়া হলো, অত বড় একটা প্রতিষ্ঠান যেখানে রবীন্দ্র কৃষ্টি হয়। নজরুলের ওপর আক্রমণ হবে। যারাই সুস্থ মৌলবাদী চিন্তা করবে তাদের বিরুদ্ধে, সুস্থ মৌলবাদ বিরোধী ধর্মনিরপেক্ষ চিন্তা করবে, বিজ্ঞান ভিত্তিক চিন্তা করবে, তাদের বিরুদ্ধেই এই গোষ্ঠীরা আক্রমণ করবে। তদন্ত আজকে ভারতবর্ষে এমন জায়গায় এসে পৌঁছেছে যে তদন্ত শুধুমাত্র তাদের পক্ষেই কথা বলে যারা সরকার পক্ষে কথা বলে, যারা সরকারের কাছের লোক, তদন্ত শুধু তাদের জন্যই হয়। আর যারা সরকারের বিরুদ্ধে কথা বলে তাদের সবসময়ই কণ্ঠরোধ করা হচ্ছে, তাদের বিরুদ্ধে সবসময় তদন্ত এমনভাবে হচ্ছে যেখানে আইনত দিক থেকে তাদেরকে দোষী প্রমাণ না হলেও তাদেরকে খুব সহজে জেলে ভরে দেওয়া যাচ্ছে। এখানে বিষয়টা উমর খালিদ এবং সার্জিল ইমামকে নিয়ে শুধু নয়, আমরা যদি দেখতে পাই কয়েকদিন আগে আমাদের দেশের যে ফুনসুক ওয়াংরু, যাকে নিয়ে 3 ইডিয়টস সিনেমাটা তৈরি হয়েছিল, একজন মানুষ, আমাদের ভারতীয় হিসেবে গর্বিত হওয়ার মতো একজন মানুষ, তাকে দেশদ্রোহী তকমা দেওয়া হয়েছিল। কারণ তিনি সরকারের বিরুদ্ধে কথা বলেছিলেন, কেন্দ্র সরকারের বিরুদ্ধে কথা বলেছেন, মোদী সরকারের বিরুদ্ধে কথা বলেছিলেন। এবং অপরদিকে যদি আমরা দেখি যে আমরা উন্নাও রেপ কেসে, আমরা বিলকিস বানো রেপ কেসে আমরা যদি দেখি যে যারা রেপিস্ট তাদেরকে কেন্দ্র সরকার, বিজেপি সরকার গলায় মালা দিয়ে তাদেরকে জেল থেকে বার করছে, তাদের সাজা মকুব করাচ্ছে, তাদেরকে সংবর্ধনা দিচ্ছে যেন তারা বিশাল মহান কিছু কাজ করেছে। তো আইন তো সবসময় অন্ধ, আইন অন্ধ। তার কনসেপ্টটা হচ্ছে যে আইন অন্ধ, অর্থাৎ আইনের সামনে যে এসে দাঁড়াচ্ছে, আইন শুধুমাত্র ইনভেস্টিগেশন বা আইনের সামনে যা রিপোর্ট আসছে, যা তথ্য আসছে, যা প্রমাণ আসছে, সেই প্রমাণ অনুযায়ী আইন সবাইকে বিচার পাইয়ে দেয় বা আইন সেই ভাষায় কথা বলে। এখানে দেখার বিষয় হলো যে আইন যখন আইনের সামনে যে বিষয়গুলো নিয়ে আসা হচ্ছে, আইনের সামনে যে প্রমাণগুলো নিয়ে আসা হচ্ছে, যে তথ্যগুলো নিয়ে আসা হচ্ছে, সেই তথ্যগুলো কতটা মানুষের হয়ে কথা বলছে। যারা, আমি এখানে বলছি না যে যারা আসল আসামি তাদেরকে কখনোই সাজা না দেওয়া হোক, যখন প্রমাণ হচ্ছে কারোর বিরুদ্ধে, আইন কোনো রকমের অফেন্স হোক বা কোনো সাজা হোক বা কোনো ক্রিমিনাল ঘটনা হোক, প্রমাণ হওয়ার পরে সবাইকে শাস্তি দেওয়া যায়, সবাই শাস্তিযোগ্য, এবং যারা যারা কোনো রকমের অফেন্স ঘটায় তাদেরকে শাস্তি দেওয়া হয়। এবং দেশের আইন ব্যবস্থা সেই জন্য আছে, দেশের ক্রিমিনাল আইন আছে, এবং নতুন সরকার নতুন ক্রিমিনাল লস, নতুন রিফর্ম করে নতুনভাবে ক্রিমিনাল লস নিয়ে এসছে। সেটা আলোচ্য বিষয় না। আলোচ্য বিষয় হলো এখানে যে যখন একটা দেশে সকলের সমান অধিকার, যখন জামিন পাওয়ার অধিকার প্রত্যেকের থাকছে, তখন জামিন পাওয়ার অধিকার এই উমর খালিদ আর সার্জিল ইমামে থাকছে না কেন? কারণ এরা ছাত্রনেতা হিসেবে যখন এরা আন্দোলন করছে, সেই আন্দোলনের সেই আন্দোলনটাকে কেন্দ্র করে যখন এদেরকে দেশদ্রোহী তকমা লাগানো হচ্ছে, এবং সেই দেশদ্রোহী তকমা থেকে যখন এদেরকে ইউএপিএর মতো একটা আইনে ফাঁসিয়ে যখন এদেরকে জেলবন্দি করা হচ্ছে, তখন
এদের বিরুদ্ধে যা প্রমাণ জোগাড় করা হচ্ছে সেই প্রমাণটা কোথাও একটা গিয়ে আইনের সামনে প্রমাণটাকে সেই টুইস্টেড প্রমাণ বা সেই গাফিলতির প্রমাণ হিসেবে কেন নিয়ে আসা হচ্ছে, যেই প্রমাণে এদেরকে বেল দেওয়া সম্ভব হচ্ছে না। কারণ আমরা দেখছি যে যেই রেপিস্ট ভিকটিমগুলোকে যখন বেল দেওয়া হচ্ছে তখন সেখানে গিয়ে পুলিশের ইনভেস্টিগেশন খুব অ্যাক্টিভ, এবং ঠিক অপরদিকে আমরা যখন দেখছি যখন এই রকমের মানুষ যারা হচ্ছে সরকারের বিরুদ্ধে কথা বলছে তাদের বিষয়ে ইনভেস্টিগেশনের প্রসেসটা খুব ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে, পুলিশের রোলটা কোথাও একটা গিয়ে খুব কোশ্চেনেবল হয়ে যাচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গে যদি আমরা দেখি, পশ্চিমবঙ্গে আমরা বেশ কিছু ঘটনা দেখেছি এরকম, যে যারা জেলবন্দি হয়ে আছে, যে যারা সরকারের বিরুদ্ধে কথা বলেন তাদের হয়ে পুলিশের ভূমিকাটা খুব একটা ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে, কিন্তু অপরদিকে আমরা দেখছি যারা সরকারের হয়ে কথা বলছেন তো তাদের হয়ে ইনভেস্টিগেশনটা খুব তাদের ফেভারে চলে যাচ্ছে। তো এইরকমভাবে ইনভেস্টিগেশনের যে ব্যাপারটা আছে বা পুলিশকে যে সরকার চালনা করছে বা ইনভেস্টিগেশন প্রসেসটা পুরোপুরি সরকারের ফেভারে যাচ্ছে, এটা একটা খুব কোশ্চেনেবল জায়গা হয়ে দাঁড়িয়েছে আজকের যুগে। তো সেখানে গিয়ে উমর খালিদ হোক বা শারজিল ইমাম হোক, যেই হোক না কেন, যখনই সরকারের বিরুদ্ধে কেউ কথা বলছে তার কন্ট্রোল করার জন্য তাকে সবথেকে চিন্তার বিষয় সেটা হলো যে এদের বিরুদ্ধে এখনও পর্যন্ত অভিযোগ প্রমাণ করা যাচ্ছে না, এদের বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনো অভিযোগ প্রমাণ হয়নি, কিন্তু তা সত্ত্বেও এদেরকে জামিন পাইয়ে দেওয়ার মতো জায়গায় এদের মামলাটা আসছে না। তার গাফিলতিটা মানে কোথাও একটা গিয়ে তদন্ত প্রক্রিয়াটার গাফিলতি আছে, সেই গাফিলতিতে গিয়ে এদেরকে জামিন পাওয়া যাচ্ছে না, এবং কোথাও একটা গিয়ে এটা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষকে যে সমান অধিকার দেওয়া হচ্ছে সেই সমান অধিকারে কোথাও একটা গিয়ে লঙ্ঘন হচ্ছে, এবং এই লঙ্ঘনটা আমাদের গণতন্ত্রের লঙ্ঘন, এবং এই লঙ্ঘনটা প্রত্যেকটা ছাত্রের উপরে লঙ্ঘন, ছাত্রের অধিকারের উপর লঙ্ঘন, যারা ছাত্র রাজনীতি করে এবং যারা সরকারের বিরুদ্ধে কথা বলে, মানে গণবিরোধী সরকার বিরোধী কণ্ঠকে রোধ করার সবথেকে ভালো উপায় হচ্ছে যে যেসব ছাত্র নেতা হিসেবে সরকারের বিরুদ্ধে কথা বলে তাদের কণ্ঠরোধ করা। তাহলে কি হয়, সমাজের বাকি মানুষরা সরকারের বিরুদ্ধে কথা বলে জায়গাটা পায় না। ভারতবর্ষ আজকে এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে আমরা দেশের দায়িত্ব আমরা সেলিব্রিটিদের কাছ থেকে খুঁজে বেড়াই, যে সেলিব্রিটিরা দেশের হয়ে কিছু বলছে না কেন, সেলিব্রিটিরা কেন বিদেশি খেলোয়াড়দেরকে ভারতে নিয়ে আসবে, সেলিব্রিটিরা কেন এই ঘটনায় কিছু বলছে না, ওই ঘটনায় মুখ খুঁজছে না। কিন্তু আসল বিষয়টা আমরা দায়িত্ব সেলিব্রিটিদেরকে দিয়েছি না, আমরা দায়িত্বটা দেশের নেতামন্ত্রীদেরকে দিয়েছি, সেই বিষয়টা আমাদের নাগরিক হিসেবে সচেতন হওয়া দরকার। তো আমরা নাগরিক হিসেবে সেই বিষয়গুলো সচেতন যাতে না হই, আমরা যাতে আমাদের দিক থেকে অসচেতন থেকে যাই, আমরা যাতে আমাদের অধিকারগুলো না বুঝে নিই, আমাদের অধিকারগুলো যাতে খুব সহজে কেড়ে নেওয়া যায় এবং আমাদের কণ্ঠটা যাতে খুব সহজে রোধ করে দেওয়া যায়, তার সবথেকে বেস্ট উপায় বা সবথেকে উত্তম উপায় হলো এইরকম উমর খালিদ এবং শারজিল ইমাম এদের মতো ছাত্রদেরকে জেলবন্দি করে রাখা, কণ্ঠরোধ করে রাখা, প্রমাণ ছাড়া কোনো রকমের অভিযোগ প্রমাণ না করেও জেলবন্দি করে রাখা, যাতে এরপরে কোনো দিনও সরকারের বিরুদ্ধে কোনো গণ আন্দোলন না গড়ে ওঠে, বিশেষ করে স্টুডেন্ট গ্রুপ থেকে বা ছাত্র দল থেকে, যেই গণ আন্দোলনটা পরে সরকারের গদি ছড়াতে পারে বা সরকারকে গদি থেকে নামাতে পারে। এবং জেএনইউতে যেই ধরনের আন্দোলন এর আগেও কেন্দ্র সরকারের বিরুদ্ধে দেখা গেছে, যেটা সরকারের জন্য খুব ক্ষতিকর হয়ে দাঁড়িয়েছে এর আগেও। তো এই রকমের আন্দোলন যেটা মানে কোথাও একটা গিয়ে মানুষকে অনেক বেশি সচেতন করে তোলে, সংবিধানকে অনেক বেশি শক্তিশালী করে তোলে, মানুষের আওয়াজকে অনেক বেশি শক্তিশালী করে তোলে, সেই রকমের আন্দোলনকে আটকানোর জন্য যাতে এরকম ছাত্রনেতাদেরকে ধরে রাখা হচ্ছে, এবং এদেরকে আমি মনে করি যে যদি প্রমাণ হয় তাহলে অবশ্যই শাস্তিযোগ্য শাস্তি দেওয়া দরকার, অবশ্যই শাস্তি হওয়া দরকার, কিন্তু প্রমাণ না হওয়ার আগে অবধি জামিন পাওয়ার অধিকার সবার আছে।